বিএনপি চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সাবেক প্রেস সচিব গতকাল তার ফেসবুক পোস্টে যা তিনি পোস্ট করেছিলেন সকাল 9:45টার দিকে আনুমানিক কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন সমসাময়িক রাজনীতি বিষয়ে, সমসাময়িক রাজনীতির উপর। মারুফ কামাল খান, তাকে আমরা অনেকেই চিনি, তার পরিচয় আলাদা করে আর দেবার দরকার নেই। তিনি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রেস সচিব ছিলেন দীর্ঘদিন। আর 2021-এ কোনো কারণে তাকে তার পদটি ছেড়ে দিতে হয় বা বিএনপি তাকে সেই পদটি ছাড়তে বাধ্য করে, কারণ তিনি তখন বিএনপির এই যে যাদেরকে আমরা মেয়াদোত্তীর্ণ নেতা বলি, এক্সপায়ার্ড যে লিডারশিপ বিএনপি দেখছি আমরা, বয়োজ্যেষ্ঠ নেতারা, তাদের সম্পর্কে কিছু কথা বলেছিলেন। তার বেশ কিছু গুরুতর অভিযোগ ছিল যে নেতারা খালেদা জিয়ার মুক্তি বা অন্যান্য বিষয়ে অতটা প্রকটভাবে কথা বলছে না, অতটা সিরিয়াসলি কথা বলছে না, উচ্চ কণ্ঠ না, বা তাদের যা যা করা দরকার সেভাবে তারা তা করছে না, এরকম কিছু অভিযোগ লিডারশিপের বিরুদ্ধে তিনি এনেছিলেন। তো এইসব কারণকে কেন্দ্র করে, এইসব ইস্যুকে কেন্দ্র করে তখন তাকে তার পদ থেকে বিদায় করা হয় বা তিনি পদটি ছেড়ে দিতে বাধ্য হন, মারুফ কামাল খান। তো তিনি একজন সাংবাদিক ছিলেন, খালেদা জিয়ার ওই পদে যুক্ত হবার আগে সাংবাদিকতা করতেন, এখনও লেখালেখি করেন বিভিন্ন সময়। তার আরেকটি পরিচয় আছে, তিনি একজন কবিও বটে, কবিতা লিখেন। তো যাই হোক, তিনি গতকাল যে পোস্ট দিলেন তার নিজস্ব ফেসবুক আইডি থেকে, সেখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বক্তব্য তিনি রেখেছেন। তো বক্তব্যের দুটো অংশ আছে, আমি আলাদা করে কথা বলতে চাচ্ছি দুটো অংশ নিয়ে। আর শেষ অংশটি শেষেই বলছি। আর তিনি প্রথমে কি বলেছিলেন, শেষ অংশটি কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ, যদিও আমি শেষেই বলবো, আমি আগে বলছি না, শেষে বললেও কিন্তু সেইটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমরা জানি লাস্ট বাট নট লিস্ট, যদিও শেষে বলবো, আসলে সেইটি কিন্তু সারাংশ তার বক্তব্য এবং ভাবনার খোরাক যোগাবে আমাদের অনেকের মধ্যে। তো তিনি প্রথমে কি বলেছিলেন, সংক্ষিপ্ত একটি পোস্ট, খুব বেশি দেরি হবে না, আমি তার পোস্টটি হুবহু পড়ছি আপনাদের জন্য। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, অনেক অনেক শুভকামনা সবার জন্যে। তো আমি শুরু করছি, শিরোনাম থেকে শুরু করছি। শিরোনামটি ছিল, দ্বন্দ্ব সংঘাতের পরিণতি খুব খারাপ হবে। দ্বন্দ্ব সংঘাতের পরিণতি খুব খারাপ হবে, মারুফ কামাল খান। দ্বন্দ্ব সংঘাতের পরিণতি খুব খারাপ হবে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সাবেক প্রেস সচিব মারুফ কামাল খান। শনিবার সকাল 9:45টার দিকে ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন। পোস্টে তিনি লেখেন, ফেসিবাদ বিরোধী আন্দোলনকারীদের নিয়ে নির্বাচনোত্তর জাতীয় সরকার হচ্ছে বিএনপির অঙ্গীকার। গুরুত্বপূর্ণ লাইন, আমি রিপিট করছি প্রিয় দর্শক। ফেসিবাদ বিরোধী আন্দোলনকারীদের নিয়ে নির্বাচনোত্তর জাতীয় সরকার হচ্ছে বিএনপির অঙ্গীকার। সেই ফয়সালাটা চট জলদি করে ফেলুন। বিএনপির উদ্দেশ্যে হয়তো তিনি কথাগুলো বলেছেন, সেই ফয়সালাটা চট জলদি করে ফেলুন। বিএনপিকে তো করতে হবে, যদি বিএনপি এরকম অঙ্গীকার করে থাকে। হ্যাঁ, এবং করেছে, আমরাও শুনেছি, বিভিন্ন গণমাধ্যমে এসেছে। বিএনপি এই বিষয়ে কতটুকু করবে, সকলকে সঙ্গে নিয়ে, জুলাই অভ্যুত্থানের অংশীদারদের সঙ্গে নিয়ে, স্টেক হোল্ডারদের সঙ্গে নিয়ে এরকম জাতীয় সরকার বিএনপি করবে, সেটি যদিও আমাদের মনে হচ্ছে না। কারণ বিএনপি সর্বগ্রাসী ক্ষমতার দিকে যাওয়ার চেষ্টা করছে, সর্বগ্রাসী আকাঙ্ক্ষা তার ক্ষমতার জন্য দেখছি। সো সেখানে এরকম ইনক্লুসিভ একটি সরকার গঠন করা, জাতীয় সরকার স্টেক হোল্ডারদের সঙ্গে নিয়ে, খুবই একটি দুরাশা আসলে বাস্তবতার নিরিখে। বাট মারুফ কামাল খান তাদের আহ্বান জানিয়েছেন তারা যাতে চট জলদি এটি করে ফেলেন। তিনি আরও বলেছেন, ফেসিবাদ বিরোধী দ্বন্দ্ব সংঘাতের পরিণতি কিন্তু খুব খারাপ হবে। সমঝোতা ঐক্যই সাফল্যের একমাত্র পথ। এখন সবাই মিলে দেশ পরিচালনার সিদ্ধান্ত নিয়ে ফেললেই তো সব ঝুট ঝামেলা চুকে যায়। বিরোধী দলের ভূমিকা কারা থাকবে তাও নির্ধারণ করে ফেলা যায়। আমার চিন্তা, জাতীয়তাবাদী ও মডারেট পার্টিগুলো এবং রব, মান্না, সাকি, সাইফুল হকদের মতো লিবারেল বামেরা বিএনপির সঙ্গে সরকারে থাকবে, আর ইসলামিস্টরা থাকবে বিরোধী দলে। আওয়ামী লীগের ভবিষ্যৎ সম্পর্কেও সর্বসম্মত একটি সিদ্ধান্ত দরকার। নির্বাচনের পরেও, আচ্ছা সেখানে পরে আসছি। তো তার যে মাঝখানের কথাগুলো, জাতীয়তাবাদী ও মডারেট পার্টিগুলো এবং রব, মান্না, সাকি, সাইফুল হকদের মতো লিবারেল বামেরা বিএনপির সঙ্গে থাকবে, আর বিরোধী দল হিসেবে তিনি চাচ্ছেন ইসলামিস্ট শক্তিগুলোকে, ইসলামী দলগুলোকে। তো এটি তার ভাবনা, এটি আদৌ বাস্তবায়িত হবে কিনা, কেউ এটি নিয়ে ভাববে কিনা, বা সমীকরণটি আদৌ এরকম হবে কিনা, এটি কোনো ব্যক্তি বিশেষের মন্তব্যের উপর নির্ভর করে না।
পরিস্থিতির উপর নির্ভর করে। ক্ষমতার রাজনীতির বিভিন্ন সমীকরণ আছে, সেগুলো মিলতে হয়, তবেই হতে পারে এগুলো, অথবা নাও হতে পারে। তো এই সব কিছুকে ছাপিয়ে আরেকটি কথা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এখানে, তিনি শেষে এই কথাটি বলেছেন। তিনি বিএনপির লোক, কিন্তু যদিও সেই পদ থেকে তাকে সরানো হয়েছিল, তো আমরা যতদূর জানি এখনো তিনি বিএনপির লোক, এবং বিএনপি তার উপর একসময় যথেষ্ট নির্ভর করত, যেহেতু প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রেস সচিব ছিলেন তিনি দীর্ঘ সময়। তো তার শেষ মন্তব্যটি, যেটি আগে আমি বলছিলাম যে লাস্ট বাট নট লিস্ট, যদিও শেষে বলবো, এটি সবচেয়ে কম গুরুত্বপূর্ণ হবে না, বরং সবচাইতে গুরুত্বপূর্ণ হবে, প্রণিধানযোগ্য হবে, আমাদের ভাবনার খোরাক যোগাবে তার শেষ মন্তব্যটি। তো তার শেষ মন্তব্যটি ছিল, নির্বাচনের পরেও ডক্টর ইউনূসের আন্তর্জাতিক খ্যাতি ও গ্রহণযোগ্যতাকে সারা দুনিয়ায় বাংলাদেশকে ব্র্যান্ডিং করার কাজে লাগালে অনেক বড় ফায়দা হাসিল হতে পারে। আই রিপিট, প্রিয় দর্শক, আমি আবার পুনরাবৃত্তি করছি আমি যা পড়ছিলাম সেটির, নির্বাচনের পরেও ডক্টর ইউনূসের আন্তর্জাতিক খ্যাতি ও গ্রহণযোগ্যতাকে সারা দুনিয়ায় বাংলাদেশকে ব্র্যান্ডিং করার কাজে লাগালে অনেক বড় ফায়দা হাসিল হতে পারে। তো এই ছিল তার শেষ বক্তব্যটি। তো এখন মারুফ কামাল খানের বোধোদয়, যিনি দীর্ঘ সময় প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রেস সচিব ছিলেন, তিনি না বুঝে এমন একটি কথা বলেননি, এবং আমি বিশ্বাস করি তিনি যেই কথা বলেন দায়িত্ব নিয়েই বলেন, এবং বলবারই কথা তার প্রোফাইলের একজন লোকের। তো বিএনপির এরকম নির্ভরযোগ্য, একদা নির্ভরযোগ্য এবং খুব গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি যদি এমন একটি কথা বলেন, নিশ্চয়ই সেটি নিয়ে আমরা ভাববো, সেটি আমাদের ভাবায়। তো কথাটি কি, যে সরকার গঠন করবার পরও, অর্থাৎ এই অন্তর্বর্তীকালীন সরকার বিদায় হবার পরও, অধ্যাপক ইউনূসের দায়িত্ব ছেড়ে দেবার পরও যদি অধ্যাপক ইউনূসের ইমেজকে, আন্তর্জাতিক মহলে তার যে গ্রহণযোগ্যতা আছে বিশ্বব্যাপী, সেই ইমেজটিকে যদি ব্যবহার করা যায়, তাহলে বাংলাদেশের ব্র্যান্ডিংয়ের জন্য এটি চমৎকার হবে, এবং আমাদের অনেক বড় ফায়দা হবে, তাতে লাভ হবে, বেনিফিটস হবে। তো এই হলো বিএনপির একজনের বক্তব্য। বাকিরা কি ভাবছে এই লাইনে? বিএনপির সেই মেয়াদ উত্তীর্ণ নেতাদের কথা বলছি, তথাকথিত বয়োজ্যেষ্ঠ নেতাদের, সিনিয়র পলিটিশিয়ানসদের কথা বলছি। হ্যাঁ, সময় অতিক্রান্ত হয়েছে, সময় তো থেমে থাকে না, সময় তো বৃদ্ধ যাযাবর, এগিয়ে চলে সামনের দিকে। তো সময় থেমে থাকে না, তাই সময় গেলে, কেউ কোথাও থাকলে, কি রাজনৈতিক দল, কোনো সরকারি দপ্তর, বেসরকারি সংস্থায় সময় যেতে থাকে, প্রতি বছর একটি করে বছর যেতে থাকে, সময় ফুরিয়ে যেতে থাকে আস্তে আস্তে, এবং একটা সময় সাম টোটাল যেটি হয় 20 বছর, 30 বছর, 50 বছর, তা আমরা সেইটিকেই মিন করি অভিজ্ঞতা। হ্যাঁ, অবশ্যই সেটি অভিজ্ঞতা, তবে অভিজ্ঞতার ঝুলিতে কিছু যুক্ত হয়েছে কি হয়নি, সেই প্রশ্ন কিন্তু থেকেই যায়। কোনো লোক কোথাও কতদিন থেকেছেন, শুধু সেইটি তার অভিজ্ঞতার বিষয় ধরা যাবে না, সেই থাকাকালীন সময়ে, ডিউরিং হিজ অর হার টেনিয়ার, তিনি কিছু শিখেছিলেন কিনা, তার কোনো বুদ্ধিভিত্তিক চর্চা সেখানে ছিল কিনা, তার পোর্টফোলিওতে কিছু যুক্ত হয়েছে কিনা, সেগুলো কিন্তু বিবেচনার দাবি রাখে। শুধু ঢালাওভাবে কেউ কিছু করছেন, কোনো দলের সঙ্গে যুক্ত আছেন, 30 বছর, 40 বছর, 50 বছর, পুলিশের মার খেয়েছেন 2-4 বার, সেইটি তাকে বিশেষ মর্যাদা দেয় না, দেওয়া উচিত না, আর সেই বিষয়গুলো তাকে মহান বানিয়ে ফেলে না। তো এই যে আমাদের দেশে জেনারেলাইজেশন, স্বাভাবিকীকরণ, সিনিয়র, বয়োজ্যেষ্ঠ, হ্যাঁ, বয়সের দিক থেকে জ্যেষ্ঠ, যোগ্যতা, এক্সপার্টিস, স্কিল, কম্পিটেন্স, এইসবের দিক থেকে শ্রেষ্ঠ কিনা জানি না, সেইটি ডিবেটেবল এবং বিচার বিশ্লেষণ সাপেক্ষ। তাই বলছিলাম, বিএনপির এই যে বয়োজ্যেষ্ঠ তথাকথিত এবং সিনিয়র লিডারশিপ, যাদেরকে অনেকেই মেয়াদ উত্তীর্ণ বলেন, এক্সপায়ার্ড বলেন, তারা যা বলছে গত কয়েক মাসে, এখন আবার তাদের লিডার যুক্ত হয়েছেন তারেক রহমান লন্ডন থেকে, তারা অন্তর্বর্তীকালীন সরকারকে, অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে হুমকির মুখে ফেলে দিয়েছে দস্তুর মতো। ইটস আ কনফ্রন্টেশন, দে আর ইন আ কনফ্রন্টেশনাল পজিশন, যুদ্ধংদেহী একটা অবস্থা বিএনপির সঙ্গে। বিএনপির প্রতিটি নেতা দস্তুর মতো প্রতিযোগিতা করছে একে অপরের সঙ্গে, কে কত বেশি ছোট করতে পারে অধ্যাপক ইউনূসকে, কে কত বেশি দুর্বল করতে পারে, ডিস্টেবিলাইজ করতে পারে অন্তর্বর্তীকালীন সরকারকে। এটি একটি উদগ্র প্রতিযোগিতা চলছে নেতাদের মধ্যে। তো এটি পরিষ্কার বোঝা যাচ্ছে, যেহেতু তারেক রহমান এখন দেশে নেই, আসবেন তিনি, তো এখন এই নেতাদের মধ্যে একটি চেষ্টা,
কে তার দৃষ্টি আকর্ষণ করতে পারি, কত বড় ইউনুস বিরোধী হয়ে, কত বড় অন্তর্বর্তীকালীন সরকার বিরোধী হয়ে, যাতে করে আমার একটা মন্ত্রিত্ব আমার জন্য অন্তত ঠিক থাকে। ক্ষমতার রাজনীতির জন্য তারা এগুলো করছে। আমি বিশ্বাস করি দৃঢ়ভাবে তাদের ভিতরে রক্তক্ষরণ হচ্ছে, অনেকের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে, আমার ধারণা আর কি। নাও হতে পারে, আমি যেভাবে চিন্তা করি সেভাবে কি সবাই চিন্তা করবে, নাও করতে পারে, হওয়ার কথা। কারণ অধ্যাপক ইউনুসের মতো এমন একজন ব্যক্তিত্ব, তিনি বাংলাদেশের না, তিনি বিশ্বের, তিনি বিশ্ব সম্পদ। এই বিশ্বের বা বৈশ্বিক এই সম্পদটিকে নিয়ে, এই গুণীজনকে নিয়ে বিএনপির লোকেরা যা করছে, চাকর বাকর শ্রেণীর লোকেরা আমি বলবো, তারা ভৃত্য হবার যোগ্যতা রাখে না, তার বাসায় গৃহকর্মী হবার যোগ্যতা রাখে না অনেকে। তারা করছে তাকে নিয়ে খিস্তি কেউ, তারা তাকে ছোট করছে, তারা তাকে লাঞ্ছিত করবার চেষ্টা করছে, অপমান করবার চেষ্টা করছে, যা নয় তাই বলছে, যাচ্ছে তাই বলছে তার সম্পর্কে। কিন্তু মারুফ কামাল বলেছেন সত্যি কথাটি, আর এই সত্যি কথাটি বিএনপির এই তথাকথিত নেতৃবৃন্দের আরেকবার ভেবে দেখতে হবে। এই গুণীজন সম্পর্কে একটি বাজে মন্তব্য করবার আগে আয়নায় নিজের চেহারা দেখতে হবে। তিনি নিজে কত বড় দুর্বৃত্ত ছিলেন, কত বড় চোর ছিলেন, কত বড় মোসায়েব ছিলেন, কত বড় নপুংসক ছিলেন, দেশের মানুষের পক্ষে কবার কথা বলেছিলেন। বিএনপি আমলে সরকার যখন অন্যায় করেছে, নানা রকম অন্যায়মূলক কর্মসূচি নিয়েছে, জনগণ বিরোধী কার্যক্রম করেছে, তখন তারা কি করেছে? কোনোদিন কি বাধা দিয়েছে কোনো কর্মসূচিতে? কোনোদিন কি বলেছে মিস্টার তারেক রহমান, মিস্টার কোকো, দিস ইজ রং? বলেছে কখনো? বলি। সরকারের কোনো কর্মকাণ্ডের প্রতিবাদ করেছে? করেনি। সরকার থেকে পদত্যাগ করেছে যে বিএনপি খারাপ কাজটি করেছে তাই আমি বিএনপিতে নেই, থাকবো না, করেছে কেউ? করেনি। জি হুজুর, জি হুজুর, এইভাবে হাত জোর করে, কুর্নিশ করে তারা ক্ষমতায় থেকেছে বরাবরই। জনস্বার্থের পক্ষে যায় এমন কাজ একজনও করেছে তাদের আমার জানা নেই। প্রিয় দর্শক, কমেন্টে জানাবেন আপনাদের জানা আছে কিনা। তো মারুফ কামাল খানের শেষ কথা, লাস্ট বাট নট লিস্ট, সত্যিকার অর্থেই দলমত নির্বিশেষে আমি বলবো প্রত্যেকের বিবেককে জাগানো দরকার। আপনার বিবেককে প্রশ্ন করুন, আমি কি যোগ্যতা রাখি এই লোকটিকে এইভাবে কথা বলবার, তার সম্পর্কে এতটা অশ্রদ্ধাপূর্ণ শব্দ ব্যবহার করবার, তাকে এইভাবে ছোট করবার, বিভিন্ন ধান্দায়, বিভিন্ন কিছুর আওতায়, বিভিন্ন কারো দ্বারা প্ররোচিত হয়ে, বা আমার নেত্রী বলেছে তাই আমি একটু বলি। এই যে পুজো, ব্যক্তি পুজো, নেতৃত্ব কেন্দ্রিক যে পুজো তৈরি হয়েছে, পার্সোনালিটি কাল্ট যাকে বলা হয়, অর্থাৎ কোনো একটি ব্যক্তি তার গড হয়ে ওঠে, তার ডেইটি হয়ে ওঠে, তার জন্য পুজো চলে সকাল বিকাল। সো এই পুজো থেকে বেরিয়ে এসে প্রত্যেককে আহ্বান করবো দলমত নির্বিশেষে, একবার ভাবুন এই লোকটিকে এরকম ছোট করা যায় কিনা। আমি এটিও বলছি না তার পুজো করতে হবে, মোটেই না। তিনি আমার আপনার মতো মানুষ। কিছু কিছু জায়গায় তিনি অনন্য, অন্য জায়গায় হয়তো তিনি সাধারণ। যেমন রাজনীতিতে তিনি সাধারণ, আমি বলবো তিনি অসাধারণ কিছু না, কারণ রাজনীতির মার পেজ তিনি বুঝেন না, তাই অবশ্যই তিনি সাধারণ। তার অভিজ্ঞতা মাত্রই শুরু হয়েছে তার জার্নি, তিনি ভালো বুঝেন না, তিনি নিজেও বলেছেন। আমিও তো অনেক কিছু বুঝি না, অনেক ভুল করছি। এই সরল স্বীকারোক্তি কেউ দিবে না, কোনো রাজনীতিবিদ কোনোদিন দেয়নি। যদি অনেক দুর্বৃত্ত এটিকে মিস ইন্টারপ্রিট করেছে, এটি নিয়েও তাকে তুলোধনা করা হয়েছে। তিনি কেন এরকমটি বললেন? যার যোগ্যতা নেই সে ক্ষমতায় থাকবে কেন? আমি সেই দুর্বৃত্তদের বলতে চাই, সে চাকরদের বলতে চাই, সে ভৃত্যদের বলতে চাই, তারা কি পারবে জীবনে কোনোদিন এমন কথা বলতে? যে নিজেকে সাংবাদিক পরিচয় দিচ্ছে, সিনিয়র সাংঘাতিক, সে কি বলতে পারবে আমি অনেক কিছু বুঝি না তারপর আমি সাংঘাতিক? পারবে নিজের বিরুদ্ধে এমন কথা বলতে? যে নেতা অধ্যাপক ইউনূসকে ছোট করছে, সে কি বলতে পারবে আমিও নেতৃত্বের অনেক কিছু বুঝি না, অনেক ভুল করেছি, আমার নেতা করেছে, আমার দল করছে? পারবে কখনো এরকম সত্য কথা বলতে? কখনোই পারবে না। এই সত্যিটি তাদের মুখ দিয়ে কখনোই আসবে না, কারণ তাদের যোগ্যতা নেই। প্রথমত তারা অযোগ্য, এবং তারা অসৎ, এবং তারা দুর্বৃত্ত। তাই পরিশেষে ভিডিও শেষ করার আগে সবাইকে বলছি, দয়া করে আয়নায় নিজের চেহারাটি দেখে নেবেন অধ্যাপক ইউনূসকে গালমন্দ করবার আগে, তার বিরুদ্ধে খারাপ শব্দ ব্যবহার করবার আগে। বাট অবশ্যই তার সমালোচনা করবেন, আমিও করি। অবশ্যই তাকে সমালোচনা করতে হবে। তার সব কাজ আমাদের পছন্দ হবে না, ভুল থাকবে, অনেক সিদ্ধান্তে অনেক ভুল আসতে পারে, সেগুলোর সমালোচনা করব শালীনভাবে, পরিমিতি বোধ বজায় রেখে, এবং প্রধান নির্বাহীর ব্যাপারে কথা বলছি সেটি মাথায় রেখে। ধন্যবাদ দর্শক, ভালো থাকবেন।